আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের পতিত স্বৈরাচার, দুনিয়া কাঁপানো ফ্যাসিস্ট এবং আমরা যাকে তাড়িয়েছি এবং যিনি আমাদের ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, 14 মাসও হয়নি এখনো পর্যন্ত, যাকে বলা হয় আমাদের ভিতরে যে ক্ষোভ, এটা প্রশমিত হয়নি। এখনো পর্যন্ত আমাদের রাগ থামেনি। সেই অবস্থায় সেই আমাদের বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যে বাড়াবাড়ি করছে, এতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। ভীষণ রকম অপমান বোধ করছি। এটা কি ধরনের কথা? আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা কি খাবো, পরবো, কার সঙ্গে থাকবো, কার নিয়ে রাজনীতি করব, কাকে ক্ষমতায় বসাবো, কাকে তাড়াবো, এটা আমাদের বিষয়। তোমরা বাপু, তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। তোমাদেরকে কে আসতে বলছে বাংলাদেশে? আমাদের সাথে দরকার হলে ব্যবসা করো, নাহলে করো না। আমরা তো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করছি না, সীমান্ত বন্ধ আছে, তাতে আমাদের ঘোড়ার ডিম কি হয়েছে? আমরা তো দিব্যি ভালো আছি। আবার সীমান্ত বন্ধ থাকার ফলে আমাদের সাথে চীনের কত সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসছে, আবার জাহাজ ভরে ভরে কত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের দেশে আসছে। আমরা কি ভারতের জাহাজের জন্য কখনো বসে থাকি? কি মনে করো তোমরা আমাদেরকে? এরকম প্রশ্ন, নানা রকম প্রশ্ন আসছে। বিশেষ করে শেখ হাসিনা যা করছেন, এই ভদ্রমহিলাও কি এরকম আছেন? কোথা থেকে এই সমস্ত কানেকশন পান আর কোথা থেকে এই সমস্ত বুদ্ধি তার মাথায় আসে, এটা আমরা ভেবে পাই না। যেদিন সেই বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক, আপনি তাকে টিম সেবাস্তিয়ান, সেই বিবিসির বিখ্যাত সাংবাদিক টিম সেবাস্তিয়ান, তার সঙ্গে তুলনা করতে পারেন। তারপর সিএনএনের সে বিখ্যাত ল্যারি কিং, তার সঙ্গে তুলনা করতে পারেন। এরকম তাও ছোট হবে। তিনি হলেন জনাব খালেদ মহিউদ্দিন, অসাধারণ একজন সাংবাদিক। এরকম সাংবাদিক হাজার বছরে, সাংবাদিকতার ইতিহাস হাজার বছর হয়নি। যদিও এক জামাতের মাওলানা সে ওয়াজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একজন সাংবাদিক হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন। আমি প্রথমে বলি নাউজুবিল্লাহ মিন জালেক। ওনার কথাও যদি ধরে নেই, 1400 বছর হয়ে গেছে সাংবাদিকতার ইতিহাস। তো এই 1400 বছরে বা হাজার বছরে এই বাংলায় খালেদ মহিউদ্দিনের মতো এইরকম বিরল প্রজাতির, এইরকম অসাধারণ মেধাবী, এরকম সুন্দর, এত সুন্দর স্মার্ট, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। তো এরকম দুনিয়া কাঁপানো বাংলাদেশি সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে টুইটুকারি করে শেখ হাসিনাকে গালাগালি করলেন, বললেন ওর সাক্ষাৎকার এখন কে নেবে? কেউ ওকে তো এখন আর পাত্তা দেয় না, ওর সাক্ষাৎকার আমি নেব। তো এই বক্তব্যের মাধ্যমে জনাব খালেদ মহিউদ্দিন তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যতটুকু নামানোর দরকার ততটুকু নামিয়ে ফেললেন। যে তিনি এতটা অসহায়, তিনি এতটা দুর্বল এবং তিনি এতটা কাঙাল বা কাঙালিনী সুফিয়া হয়ে গেছেন যে কুনবা পথে নিতাইগঞ্জ যাই, এরকম গান দিল্লিতে বসে তিনি গাইছেন আর বলছেন, খালেদ আয় আয় আয়, তুই একসময় আমার চাকর, সেই সালমান এফ রহমান তার চাকর ছিলি। কাজী আজ আল্লাহ তোকে বড় করেছে, তুই এখন দুনিয়ার বাদশা, একটু আয়, আমাকে উদ্ধার কর। তুই যদি আমার সাক্ষাৎকার না নিস তাহলে কি হবে? তুই এখন যেখানে চাকরি করছিস, সেই ঠিকানা, সেই পত্রিকার যে মালিক, তুই এখন যার চাকর, শাহিনও তো আমার কর্মী। গত নির্বাচনে শাহিন মনোনয়ন চেয়েছিল আওয়ামী লীগ থেকে। পরে আমি বললাম যে আওয়ামী লীগের দরকার নাই, আমার যেটা কিংস পার্টি আমি করেছি, নাজমুল হুদার যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে তৈমুর আলম খলন্দকার আছে, অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, তুই গিয়ে সেখান থেকে মনোনয়ন নিয়ে আয়, আমি তোকে এমপি বানাবো। তো সেই শাহিনের কর্মচারী হয়ে
তুই যদি আমাকে একটু উদ্ধার না করিস, আমাকে রক্ষা না করিস, আমি কোথায় যাব? মানে জনাব খালেদ মহিউদ্দিন যেভাবে মানে কথাবার্তা মানে বললেন, তাতে মনে হতো যে শেখ হাসিনা আসলে এমনই বিপদে পড়েছেন। আর শেখ হাসিনা তাকে তুই তুকারি করতে পারেন, বলতে পারেন, এর কারণ হলো যে প্রকাশ্য স্ক্রিনে তার সাবেক মালিক জনাব খালেদ মহিউদ্দিনের সাবেক মালিক জনাব সালমান এফ রহমান, তিনি তাকে স্টুপিড বলে গালি দিয়েছেন, ভীষণ রকম একটা গালি দিয়েছেন কয়েকবার, একবার, দুইবার, তিনবার। তো যেখানে শেখ হাসিনার চাকর তার চাকরকে গালি দিতে পারেন, তো সেক্ষেত্রে মালিক হিসেবে, মালিকের মালিক হিসেবে তার একটা বিরাট অধিকার আছে। সেই অধিকার থেকেই তিনি সেই কাজটি করতে পারেন, তার সেই অধিকার আছে। তো যার জন্য তিনি তাকে তুই তুকারি করে বলতে পারেন যে আয় আয় খালেদ আমাকে বাঁচা, আয় আয় চাঁদ মুখু, হ্যাঁ টিপ দিয়ে যা। তো এরকম যখন একটা অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার কি হলো, তিনি একই সঙ্গে রয়টার্স, আপনার বলতে হবে না রয়টার্স কি, এএফপি তাও বলতে হবে না, সারা দুনিয়ার মানুষ জানে, তারপর ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটি জায়গাতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। মানে খালেদের কি আর ইজ্জত রইল বলেন তো? যে খালেদ মানে যাকে বলা হয় অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে আপনার আমাদের মানে আঞ্চলিক ভাষায় গিরাফি বলি, যখন জাহাজ তীরে নোঙ্গর করে তখন জাহাজকে স্থির করার জন্য যে নোঙ্গর ফেলা হয়, অ্যাঙ্কর ফেলা হয়, তো এরকম জনাব খালেদ যে শেখ হাসিনাকে উদ্ধার করবেন, যেভাবে ডুবন্ত জাহাজকে উদ্ধার করা হয়, বা সমুদ্রের মধ্যে যখন জাহাজ খুব দুলতে থাকে তখন অ্যাঙ্কর ফেলে দেওয়া হয়, মাটির সঙ্গে গেঁথে গিয়ে সে জাহাজকে স্থির রাখে। তো ওইরকম শেখ হাসিনাকে স্থির রাখার জন্য যেখানে জনাব খালেদ মহিউদ্দিন এত বড় একটা মহৎ উদ্যোগ নিলেন, ঠিক সেই সময়টাতে রীতিমতো তাকে অপমান করে বাংলাদেশের সংবাদপত্রে কিংবদন্তি মহাপুরুষকে অসম্মান করে, বেইজ্জতি করে, নাঙ্গা করে, ভুকা মানে একেবারে না খেয়ে মরলেন। কারণ এরকম একটা সাক্ষাৎকার হলে তো কিছু থাকতো, মালপানি থাকতো। তো সেইগুলোকে একেবারে ভুকা নাঙ্গা করে তিনি রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপিতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। এটা শেখ হাসিনার জন্য কতটা ঠিক হলো, আর ওই পত্রিকাগুলো কতটা দুর্ভিক্ষ কবলিত, কতটা বন্যা পীড়িত, যে একেবারে তাদেরকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেই হবে। তারা একবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখলো না। এই এতদিন ক্ষমতায় এলো এবং ৩-৪টি এরকম বড় পত্রিকাতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার ছাপা হলো না, তারপরে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ছাপা হলো না, আমাদের বিশ্ববিজয়ী খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা বাদ দিলাম, তাকে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস শক্তি এই পত্রিকাগুলো নেই। কিন্তু তার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, তার সাক্ষাৎকার নিতে পারতেন, তারপরে রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার নিতে পারতেন, আলী রিয়াজের সাক্ষাৎকার তো নিতেই পারতেন। কিন্তু এগুলো না করে তারা কেন পলাতক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং যিনি মরে গেল বাংলাদেশে আসতে পারবেন না বলে আমরা ঝিম ধরে আছি, কেন সেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে গেল বলেন তো? একটু ইজ্জতে লাগে না? ভীষণ রকম ইজ্জতে লাগে। তো এরপরে ক্ষান্ত নাই, আমরা মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে, ওরা ভুল করেছে, ক্ষমা করে দিলাম। এখন ওরা সাংবাদিকতা শিখেনি, সাংবাদিকতার ইথিক্স কি, এই ইথিক্সগুলো তারা এখন পর্যন্ত শিখেনি, কাজেই ওদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও মা, এ কি হলো? এখন আবার দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, দ্য উইকে সাক্ষাৎকার ছাপার পাশাপাশি শোনা যাচ্ছে যে ব্লুমবার্গে তার সাক্ষাৎকার ছাপা হবে, তারপর ওয়াল স্ট্রিট জার্নালে তার সাক্ষাৎকার ছাপা হবে। আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব মিডিয়া রীতিমতো ফাজলামো শুরু করেছে, অথবা তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা ঠিক না, কোনো অবস্থাতে এটা ঠিক না, এভাবে করা উচিত নয়। একই সঙ্গে তাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে এটা ব্যালেন্স করতে হবে। আমাদের দেশে দেখে না কত সুন্দর সাংবাদিকরা ব্যালেন্স করে চলছে, যে ফুল ফুটে সে ফুলের ঘ্রাণে আমাদের এই সংবাদপত্র কুল যেভাবে ছুটে বেড়ায় ভ্রমরের মতো।